আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নিউটনীয় বলবিদ্যার লেকচার 1 শুরু করতে যাচ্ছি। তো প্রথমেই যে কথাটা আছে সেটা হলো বল। তো বল হচ্ছে কি ভাই? বল হচ্ছে একটা বাহ্যিক কারণ। এটা একটা কি বাহ্যিক কারণ? বল হচ্ছে একটা বাহ্যিক কারণ যেটার কারণে কি হয়? স্থির বস্তু গতিশীল হয়। স্থির বস্তু গতিশীল হয়। আর গতিশীল বস্তু কি হয়? স্থির বস্তু গতিশীল হয় আর গতিশীল বস্তুর গতির অবস্থার পরিবর্তন হয়। গতিশীল বস্তুর গতির অবস্থার পরিবর্তন। গতির অবস্থার পরিবর্তন হয়। তো বলের যদি মাত্রা নির্ণয় করতে চাইবে, বল হচ্ছে কি? বল এফ দ্বারা প্রকাশ করি। এটাকে কি লেখা যায়? ভর ও ত্বরণের গুণফল। এমটা হলো ভর আর এটা হলো ত্বরণ। ভর ও ত্বরণের গুণফল মানে মূলত কি? এটা হচ্ছে একটা ফরম্যাট। নিউটনের যে দ্বিতীয় সূত্র আছে তার একটা ফরম্যাট। ফরম্যাট বলতে নিউটনের যে দ্বিতীয় সূত্রের যে মূল সূত্র আছে তার একটা কেস। ওটা আমি দ্বিতীয় সূত্রে গেলে বুঝাবো। কিন্তু আপাতত যদি নরমালি আমরা বলকে এভাবে প্রকাশ করি, তো বলের যদি মাত্রা নির্ণয় করতে বলে, মাত্রা যদি বলের মাত্রা নির্ণয় করতে বলা হয় তাহলে ভরের মাত্রা কি? ভরের মাত্রা হচ্ছে বড় হাতের এম। আর ত্বরণকে আমরা কি লিখি? ত্বরণের একক যদি নির্ণয় করা যায় তাহলে মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে কি দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল। এটা কি সময়? সময়ের মাত্রা হচ্ছে বড় হাতের টি। তাহলে এটা হচ্ছে তোমার বলের মাত্রা, ঠিক আছে? এটা হচ্ছে ভাই বলের মাত্রা। আর বলের একক নিয়ে যদি কাজ করতে যাই, বলের একক, বলের একক নিয়ে যদি কাজ করতে যাই, বিভিন্ন একক আছে। এর মধ্যে আমরা তিনটা একক নিয়ে কাজ করব। একটা হচ্ছে এসআই। এসআই এসআই পদ্ধতিতে বলের একক কি ভাই? নিউটন। এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন। নিউটন কি এটা আমরা পরে জানতেছি, আগে এককগুলা করি। এসআই আর একটা কি? সিজিএস। সিজিএস কি ভাই? আমরা সবাই জানি সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। সিজিএস এ বলের একক হচ্ছে ডাইন। আর একটা কি ভাই? এফপিএস, ফুট পাউন্ড সেকেন্ড। এখানে বলের একক হচ্ছে পাউন্ডাল। এখানে বলের একক হচ্ছে পাউন্ডাল। তো বলের যে সূত্রটা সেটা হচ্ছে কি? এফ হচ্ছে এম এ। ভাই আবারও বলতেছি, এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রের একটা কেস। এটা মূল সূত্র না। তবে এই ক্ষেত্রে আমরা এটা দিয়ে আর কি কাজ চালাইতেছি। তো এফ যদি এম এ হয় তাহলে 1 নিউটনকে আমরা কি বলতে পারি? যেহেতু এটা এসআই, তার মানে কি সবগুলাই এসআই তে নিতে হবে। তাহলে ভরের এসআই একক কি? কেজি। ভরের এসআই একক হচ্ছে কেজি। আর ত্বরণ মিটার পার সেক স্কয়ার। এখানে যদি 1 কেজি ভরের একটা বস্তু নেই, আর 1 কেজি একটা ভরের বস্তুতে যদি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে যাই, তাহলে আমাকে যে বল প্রয়োগ করতে হবে সেটা কি? সেটাকে 1 নিউটন বলবো। এটা তাইলে 1 নিউটন গেল। 1 নিউটন। আবার যদি এখানে যেহেতু ডাইন হচ্ছে সিজিএস এ, তার মানে কি কেজিতে হবে গ্রাম। 1 গ্রাম ভরের একটা বস্তু যদি 1 সেন্টিমিটার পার সেক স্কয়ার ত্বরণ সৃষ্টি করানো লাগে, তাহলে যে বলটা দেওয়া লাগবে সেটা হচ্ছে কি? 1 ডাইন। 1 ডাইন। আবার মনে করো 1 পাউন্ড। 1 পাউন্ড ভরের একটা বস্তুতে 1 ফুট পার সেক স্কয়ার ত্বরণ সৃষ্টি করানো লাগে, তাহলে এখানে যে বলটা প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে কি? 1 পাউন্ডাল। ভাই অনেকে বলতে পারে এখানে হাফ নিব। যেরকম এরকম মনে করো যে হাফ কেজি নিছি, হাফ কেজি নিছি, আর এখানে নিছি কি? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করেছি। এখানেও কিন্তু 1 নিউটন বল প্রয়োগ করা হয়। কিন্তু আসলে সংজ্ঞার ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড মান নেওয়া হয়, সেটা 1 ধরে, যেহেতু ইজি হয় সেজন্য 1 ধরা হয়।
আর ভাই এখানে তোমার আরেকটা বিষয় লিখে রাখি, সেটা হচ্ছে এককগুলার নিজেদের মধ্যে একটা সম্পর্ক কিরকম, এটা সব থেকে বেশি লাগবে। সেটা হচ্ছে কি, 1 নিউটন হলো 10⁵ ডাইন। এটা সব থেকে বেশি লাগবে। তো এটা কিভাবে হয় ভাই একটু দেখাই। যেটা হচ্ছে ডাইন বলতে তো আমরা বুঝছি যে এত ডাইন মানে কি, 10⁵, এত ডাইন বলতে কি বোঝাচ্ছে, 10⁵ গ্রাম সেন্টিমিটার পার সেক স্কয়ার। এটা হচ্ছে কি ডাইন। তো 1 নিউটন, আর নিউটন দ্বারা কি বোঝাচ্ছি, নিউটন দ্বারা বোঝাচ্ছি কেজি মিটার পার সেক স্কয়ার। এটা হচ্ছে নিউটন, আর এটা হচ্ছে গ্রাম সেন্টিমিটার স্কয়ার। তো 1 নিউটন যদি হয়, 1 নিউটন তাহলে কি, 1 নিউটন হচ্ছে 1 কেজি মিটার পার সেক স্কয়ার। এটাকে, এই পুরো টার্মটাকে, যেহেতু সেন্টিমিটার স্কয়ার না সেকেন্ড স্কয়ার এখানেও আছে, পার সেকেন্ড স্কয়ার এখানেও আছে, তাহলে এটাকে চেঞ্জ করবো না, শুধু চেঞ্জ করবো কি, কেজি থেকে যাব গ্রামে, আর মিটার থেকে কিসে যাব, সেন্টিমিটারে যাব। তাহলে দেখি এই মানটা পাই কিনা। 1 কেজি হচ্ছে তোমার 1000 গ্রাম, তাহলে 1000 লিখি, 1000 গ্রাম। আর 1 মিটার হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে এইটা কি লেখা যায়, এটা কেজিতে ছিল এখন গ্রাম হয়ে গেছে গ্রাম, এটা মিটারে ছিল সেন্টিমিটার হয়ে গেছে, আর এটা চেঞ্জ করা হয় নাই এটা। তাহলে কি আসতেছে, 10⁵ গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই টার্মটাকে আমরা কি বলছি ভাই, এই টার্মটা হচ্ছে তোমার ডাইন। ডাইন অর্থাৎ এখানে যে এককের যে সম্পর্ক, এটা ঠিক আছে। তাহলে অনুরূপ ভাবে এখানে তোমার সম্পর্ক লিখে দেয়, কিন্তু এটার ওইভাবে প্রমাণ করা লাগবে না, মনে রাখতে চাইলে মনে রাখতে পারো। এটা হচ্ছে তোমার 1 পাউন্ডাল। 1 পাউন্ডাল, 1 পাউন্ডাল হচ্ছে 138 25.7 পাউন্ডাল। ডাইন, সরি ডাইন, এটা হচ্ছে ডাইন। আর 1 নিউটন, 1 নিউটন, 1 নিউটন হচ্ছে 7.23 পাউন্ডাল। 7.23 পাউন্ডাল। এটা এভাবে একক ইন্টারচেঞ্জ করে করা যাবে, কিন্তু এটা শুধু মনে রাখার জন্য, মনে রাখতে চাইলে মনে রাখতে পারো। তো ভাই একক ইন্টারচেঞ্জ আমরা দেখে ফেললাম, এবার আমরা নিউটনের গতিসূত্র দেখি। নিউটনের যে 3টে গতিসূত্র আছে, গতিসূত্র, সূত্র বলি আর কি। তো প্রথম সূত্র, নিউটনের প্রথম সূত্র, নিউটনের প্রথম সূত্র, নিউটনের প্রথম সূত্র কি বলে, যদি কোনো বাহ্যিক বল প্রয়োগে গতি অবস্থার পরিবর্তনে বাধ্য না করা হলে, অর্থাৎ যদি, মানে সূত্রটাকে এভাবে আমরা সূত্র আকারে প্রকাশ করে দিই, যেটা হচ্ছে যদি টোটাল এফ যদি শূন্য হয়, তাহলে অবস্থার, মানে গতীয় অবস্থার কোনো পরিবর্তন হবে না। গতীয় অবস্থার, গতীয় অবস্থার পরিবর্তন, গতীয় অবস্থার পরিবর্তন হবে না। অর্থাৎ ভাই যদি, মানে যতগুলা বল ক্রিয়া করবে তাদের যদি সমষ্টি 0 হয়, তাহলে বস্তুটার যদি আদিবেগ 0 মিটার/সেকেন্ড থাকে, তাহলে ওর বেগ ওটাই থাকবে, শেষ বেগ ওই 0 মিটার/সেকেন্ড স্কয়ার থাকবে। আবার যদি ধরো একটা নির্দিষ্ট বেগ 5 মিটার/সেকেন্ড স্কয়ারে ও চলতেছে, তাহলে কিছুক্ষণ পরও দেখবা যে 5 মিটার/সেকেন্ড স্কয়ারে চলতেছে। অর্থাৎ বাহ্যিক বল, যতগুলা বল ক্রিয়া করবে তাদের সমষ্টি যদি 0 হয়, তাহলে বস্তুর, স্থির বস্তু চিরকাল স্থির, গতিশীল বস্তু তার গতীয় অবস্থার পরিবর্তন না করেই চলতে থাকে। এটা হচ্ছে ভাই নিউটনের প্রথম সূত্র। এটা কিভাবে, এটা একটু প্রমাণ করা যায় কিভাবে, দেখো, যদি টোটাল এফ যদি শূন্য হয়, টোটাল এফ শূন্য মানে কি, এম এ নেট কত, শূন্য। ভর তো ভাই শূন্য হতে পারবে না, তার মানে কি, ত্বরণটাই শূন্য। ত্বরণটা আসলে কি, ডি ডিটি অফ ভি, ডি ডিটি অফ ভি শূন্য। তাহলে ডিভি কত, ডিভি হচ্ছে শূন্য।
ডিভি দ্বারা কি বুঝি ভাই? ডিভি হচ্ছে তোমার বেগের পরিবর্তন। বেগের পরিবর্তন তাহলে কি ভি ফাইনাল ভি ইনিশিয়াল কত 0। মানে এটা হচ্ছে খুবই সূক্ষ্ম পরিবর্তন। সূক্ষ্ম পরিবর্তন নেওয়া হয়েছে। ভি ফাইনাল ভি ইনিশিয়াল। তাহলে কি বোঝা যাচ্ছে? ভি ফাইনাল আর ভি ইনিশিয়াল কি সমান? অর্থাৎ ভাই যদি বল শূন্য হয় তাহলে ওর গতি অবস্থার কোনো পরিবর্তন হবে না। এটাই আর কি প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র কি বলে ভাই? দ্বিতীয় সূত্র হচ্ছে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। আর বস্তুর ভরবেগের পরিবর্তনও হবে সেই দিকে যেদিকে বল প্রয়োগ করা হবে। অর্থাৎ যদি আমরা এটাকে সূত্র আকারে লিখি তাহলে কি লেখা যায়? ডি ডিটি অফ পি প্রপোর্শন টু এফ। পি ভাই কি? পি হচ্ছে রৈখিক ভরবেগ। পি হচ্ছে রৈখিক ভরবেগ। পি কি? পি হচ্ছে রৈখিক ভরবেগ। অর্থাৎ ভাই দেখো একটা বস্তু, মনে করো একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে। তো এই বস্তুটা এখানে একটা ভরবেগ নিয়ে চলছে। এখানে মনে করো এম ভরের বস্তু, বস্তুটার ভর হচ্ছে এম। এম তো চেঞ্জ হবে না। আর এখানে মনে করো ভি ইনিশিয়ালে ছিল, এখানে হয়ে গেছে ভি ফাইনাল। তাহলে এখানে তোমার পি ইনিশিয়াল কত হবে? পি ইনিশিয়াল হবে এম ভি আই। আর পি ফাইনাল কত হবে? এম ভি এফ। বস্তুটা যদি তার গতির দিক এইদিকে হয় তাহলে এটা বোঝাচ্ছি যে ভরবেগের পরিবর্তনের হার এর প্রযুক্ত বলের সমানুপাতিক। দেখো এখানে ভি ছিল, এটা একটা ভি ছিল, পরবর্তীতে ভিটা চেঞ্জ হয়েছে। তার মানে কি ভি চেঞ্জ করার জন্য নিশ্চয়ই আমাকে কি প্রয়োগ করা লাগছে? বল প্রয়োগ করা লাগছে। বল আমি এইদিকে প্রয়োগ করছি, তার মানে আমার বস্তুর ভরবেগের পরিবর্তনটাও হবে এই দিক দিয়ে। ঠিক আছে? এটা এখন তাহলে কি ভরবেগের পরিবর্তনের হারটা হচ্ছে প্রযুক্ত বলের সমানুপাতিক। সেটার গাণিতিক রূপ এরকম। আর ডিপি ডিটি এটা আমরা শুধু মান নিয়ে কাজ করতেছি। ভেক্টর নিয়ে কাজ করলে পি এর উপর ভেক্টর সাইন দেওয়া লাগবে, এফ এর উপর ভেক্টর সাইন দেওয়া লাগবে। এখানে আমরা শুধু মান নিয়ে কাজ করতেছি। এখানে কি একটা সমানুপাতিক ধ্রুবক এফ নেই। এখানে আর একটা বিষয়, সেটা হলো যে সবগুলা যদি এসআই এককে বসাই তাহলে কে এর মান আমরা পাবো 1। এসআই এককে যদি বসাই তাহলে কে এর মান 1 আসবে। এজন্য কি ভরবেগের পরিবর্তনের হারটাকে সরাসরি এফ লেখা যাবে। তো ভাই এই এই অংশটুকু এইদিকে লিখি। এখানে দেখো এখানে যেটা হইলো সেটা হইলো যে ডি ডি ডিটি অফ পি কে কি লেখা যায়? পি কে লেখা যায় এম ভি। এটা কি কি লেখা যায়? এম। এখন দেখো ভাই এটা হচ্ছে ইউভি সূত্র। ইউভি ইউভি তো ইউভি এর ডিফারেন্সিয়েশনের যে ফর্মুলাটা সেটা হচ্ছে কি? এম কে সামনে নিলাম, ডি ডিটি অফ ভি প্লাস ভি ডি ডিটি অফ এম। এটাকে কি লেখা যায় ভাই? এটাকে এফ লেখা যায়। তাহলে এই যে একটা যে সূত্র পাইলাম, ফর্মুলা, লাস্ট একটা ফর্মুলা, এই ফর্মুলাটা হচ্ছে নিউটনের যে দ্বিতীয় সূত্র আছে সেইটার মূল রূপ, আসল রূপ আর কি। তো এটার দুই তিনটা কেস আছে, সেই কেস থেকে আমরা এফ ইজিক্যাল এম এ পাই। তো ওটা এবার দেখি, এটার কেস গুলা দেখি। মানে দ্বিতীয় সূত্রের কয়েকটি কেস। আচ্ছা, দ্বিতীয় সূত্রের কয়েকটি কেস, যেটা হলো প্রথম কেসটা নেই। এটা হচ্ছে ভাই প্রথম কেস, এইদিকে লিখি প্রথম কেস। প্রথম কেস আগে সূত্রটা লিখি, যেটা হচ্ছে এম ডি ডিটি অফ ভি প্লাস ভি ডি ডিটি অফ এম। এটা হচ্ছে এফ, এটা হচ্ছে মূল সূত্র। তো প্রথম কেসটা কি হইতে পারে ভাই? প্রথম কেসটা হইতে পারে তোমার এম কনস্ট্যান্ট, অর্থাৎ ভর চেঞ্জ হবে না। ভর যদি চেঞ্জ না হয় তাহলে দেখো ভাই, ভর যদি চেঞ্জ না হয় তার মানে এটার ডিফারেন্সিয়েশন কত হবে? শূন্য। তার মানে এই টার্মটা শূন্য আসতেছে। তাহলে শুধু থাকতেছে কি? এম ডি ডিটি অফ ভি প্লাস জিরো এফ। আবার দেখো তো ভাই, ডি ডিটি অফ ভি অর্থাৎ বেগের ডিফারেন্সিয়েশনকে কি বলা হয়? ত্বরণ।
তাহলে এম এ হচ্ছে কি এফ। তাহলে এটা হচ্ছে ভাই নিউটনের দ্বিতীয় সূত্রের একটা কেস। তাহলে দ্বিতীয় কেস কি হইতে পারে ভাই? দ্বিতীয় কেস হইতে পারে ভি কনস্ট্যান্ট। তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে যদি বেগ চেঞ্জ না হয় তাহলে বল কিভাবে প্রয়োগ করা হইলো। এখানে একটা বিষয় বলে রাখি যে শুধু বলের কারণে বেগ চেঞ্জ হয় না, যদি বেগ কনস্ট্যান্ট থাকে, যদি ভর চেঞ্জ হয় তাহলেও একটা বল তৈরি হবে। কিভাবে দেখো, যদি ভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে এই যে ভি এর ডিফারেন্সিয়েশন কত হবে? শূন্য। তার মানে এই টার্মটা শূন্য আসতেছে, তাহলে শুধু থাকতেছে ভি ডি ডিটি অফ এম। এটা হচ্ছে তোমার প্রযুক্ত বলটা। তাহলে ভাই দেখো তো সূত্রটা চিনা চিনা লাগে কিনা। এটা হচ্ছে ওই যে রকেটের যে একটা সূত্র ছিল ভি আর ডিএম ডিটি এফ। এই যে রকেটের সূত্র, কারণ ওখানে কি ভর চেঞ্জ হয়েছিল কিন্তু রকেটের জ্বালানি সমবেগে বের হইতেছিল। তো এই সূত্রটা আমরা আরো ডিটেলস আলোচনা করব যখন রকেট পড়ব। আর একটা কেস কি ভাই, আর একটা কেস হইতে পারে যদি কোনোটাই চেঞ্জ না হয়। যদি কোনোটা চেঞ্জ না হয় তাহলে তো আমরা এটা লিখবো কোনোটি চেঞ্জ নাই। মানে দুইটাই যদি চেঞ্জ হয় তার মানে কি এম এম ভি দুইটাই চেঞ্জ, দুইটাই কি ভেরিয়েবল। দুইটাই যদি চেঞ্জ হয় তাহলে ভাই ওই সূত্রটার কোনো চেঞ্জ হবে না, ওটাই লেখা লাগবে। এখান থেকে আমরা বল বের করতে পারবো আর কি, দুইটা যখন চেঞ্জ হবে। আর যদি কোনোটাই চেঞ্জ না হয় তাহলে তো এফ শূন্য আসবে। ওটা আসলে বলের কোনো কিছু করতেছে না, কারণ এখানে দেখো এম যদি চেঞ্জ না হয় তার মানে কি এরকম আসতেছে না, যদি কোনোটাই চেঞ্জ না হয়। যদি এম ভি দুইটাই কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট যদি হয় তাহলে কি হবে? ডি ডিটি অফ এম ভি কত? এটা একটা কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কত? জিরো। তার মানে কি বল এখানে জিরো। বুঝতো ভাই বিষয়টা? এবার ভাই আর একটা বিষয় নেই, সেটা হইলো যে দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রমাণটা কিভাবে করা যায়। দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রমাণ। দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের যে প্রমাণটা, তো ভাই দ্বিতীয় সূত্রটা আমরা কি জানলাম, সেটা হচ্ছে যে ডি ডিটি অফ পি হচ্ছে এফ, অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হারটাই হচ্ছে বল। এখন প্রথম সূত্র মতে যদি বল যদি জিরো হয় তাহলে বস্তুর গতি অবস্থার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এই টার্মটা কত? জিরো, কারণ বল জিরো প্রথম সূত্র মতে আর কি। তাহলে ডিপি ডি ডিটি অফ পি কত? জিরো। তাহলে ডিপি কত আসতেছে? জিরো। ডিপিটা কি ভাই? ডিপি হচ্ছে তোমার ভরবেগের পরিবর্তন, অর্থাৎ পি ফাইনাল রৈখিক ভরবেগের পরিবর্তন। পি ফাইনাল পি ইনিশিয়াল হচ্ছে জিরো, অর্থাৎ পি ফাইনাল আর পি ইনিশিয়ালটা সমান। আর ভরবেগকে আমরা কি লিখি ভাই? এম ভি ফাইনাল এম ভি ইনিশিয়াল। তাহলে এম দুই দিকে কাটা দিলে ভি ফাইনাল আর ভি ইনিশিয়াল সমান। অর্থাৎ ভাই যদি আমরা প্রয়োগকৃত বলটা যদি জিরো হয়, প্রয়োগকৃত বল বলতে টোটাল বল যদি জিরো হয় তাহলে বেগের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ বেগ যদি জিরো হয় তাহলে জিরোই থাকবে, আর নির্দিষ্ট একটা যদি বেগ নিয়ে চলতে থাকে ও ওইটা নিয়ে চলতে থাকবে। এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের যে কাহিনীটা। তো ভাই এবার আমরা তৃতীয় সূত্রে যাই, নিউটনের তৃতীয় সূত্র। তৃতীয় সূত্রটা ভাই এক এক কথার একটা সূত্র, সেটা হলো কি তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্রটা কিরকম ভাই? তৃতীয় সূত্র হচ্ছে যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী, সমান ও সমান ও বিপরীতমুখী সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। অর্থাৎ প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। যদি ভাই এখানে একটা বস্তু হয়, মনে করো এটা একটা বস্তু,
এখানে একটা বস্তু নিলাম, তো এই বস্তুটাকে আমি এই দিক দিয়ে বল প্রয়োগ করব। এখানে যদি আমি বল প্রয়োগ করি, এইদিকে মনে করো এফ বল প্রয়োগ করলাম, এফ বল যদি প্রয়োগ করি, এফ বলের দিকটা যদি এইদিকে হয়, এফ বল যদি প্রয়োগ করি বস্তুটার উপর, তাহলে বস্তুটা আমার উপর একটা বল প্রয়োগ করবে। যদি শুধু মানে ভেক্টর যদি বিবেচনা না করি, তাহলে মানের দিক দিয়ে বলটা সমান। তো যেহেতু দিকটা ভিন্ন, মানে এই দিক দিয়ে যদি এফ বল প্রয়োগ করা হয়, যদি এফ এর যদি ভেক্টর সাইন দেওয়া লাগে, ধরো ভেক্টর সাইন দিলাম, এফ এর ভেক্টর সাইন দিলাম, তাহলে এই দিক দিয়ে যে বলটা দিবে, একটা প্রতিক্রিয়া বল দিবে, ওটা হচ্ছে কি মাইনাস এফ, কিন্তু মানের দিক দিয়ে সমান। অর্থাৎ কি বলা যায় ভাই, এটা হচ্ছে মানের দিক দিয়ে সমান, কিন্তু এদের কি দিক হচ্ছে ভিন্ন। এটা হচ্ছে কি, প্রতিক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। তো নিউটনের তৃতীয় সূত্রর কয়েকটা কেস আমি দেখাবো। কেস বলতে ম্যাথ করার জন্য এগুলা খুব হেল্পফুল হবে। ক্রিয়া প্রতিক্রিয়ার বিষয় নিয়ে আলোচনা আর কি। ক্রিয়া প্রতিক্রিয়া, এখানে লিখে দেয় ক্রিয়া প্রতিক্রিয়া, ক্রিয়া প্রতিক্রিয়া, ক্রিয়া প্রতিক্রিয়া, ঠিক আছে ভাই। মনে করো এখানে দুইটা বস্তু, একটা বস্তু আছে m1 ভরের, আর একটা বস্তু আছে m2 ভরের, দুইটা বস্তু এখানে আছে। তো এখানে তো আমরা জানি যেহেতু বস্তুটা আছে, সেহেতু এখানে অভিকর্ষ একটা বল থাকবে, সেটা হচ্ছে কি m1g, m1g একটা বল থাকবে। আর এদিকে একটা অভিকর্ষ বল থাকবে, সেটা কি ভাই, সেটা হচ্ছে m2g, ঠিক আছে। তাহলে এইখানে যে বলটা ক্রিয়া করবে সেটা হচ্ছে m2g, এখানে একটা বল ক্রিয়া করতেছে m1g। আবার দেখো এই বস্তুটা, এটা গেল অভিকর্ষের অভিকর্ষের বল, যেটা অভিকর্ষ বল যেটা, সেটা হচ্ছে m1 এর উপর অভিকর্ষ বল m1g, আর m2 এর উপর অভিকর্ষ বল হচ্ছে m2g। এখন এই বস্তুটা এখানে মনে করো আর একটা বল দিচ্ছে, সেটা হচ্ছে কি r1 ফোর্স দিচ্ছে, মানে এই সমতলে আর কি, সমতলে r1 ফোর্স দিচ্ছে। তাহলে সমতলটা ওই বস্তুর উপর কি দেবে, আর একটা বল দেবে। যেহেতু বল দুইটার মান সমান, সেহেতু আমরা r1 দিয়ে লিখতেছি। আর ভেক্টর সাইন যদি দেওয়া লাগে, তাহলে যদি r1 টাকে যদি প্লাস ধরা হয়, তাহলে এই r1 টাকে মাইনাস ধরবো। না, আমরা এখানে শুধু মান নিয়ে কাজ করতেছি, শুধু মান নিয়ে কাজ করি, দিক তো আমরা বুঝতেই পারবো যে উপর নিচ কিনা। তার মানে কি, এই বস্তুটা এই সমতলে r1 একটা বল দিচ্ছে, আবার এই সমতলটা ওই বস্তুর উপর r1 একটা বল দিবে। আবার এই যে বস্তুটা আছে, এই বস্তুটা এই বস্তুর উপর মনে করো r2 একটা বল দিবে, r2। আবার এই m1 বস্তুটা আবার মনে করো এই m2 বস্তুতে আর একটা বল দিবে, সেটা হচ্ছে কি r2, প্রতিক্রিয়া হিসেবে। তার মানে কি, প্রথম যে বলগুলা ছিল সেটা হচ্ছে এই m1 বস্তুটা অভিকর্ষ যে একটা বল ফিল করবে, সেটা হচ্ছে কি m1g। m2 ভরের বস্তুটা একটা অভিকর্ষ বল থাকবে, সেটা হচ্ছে m2g। আর m1 বস্তুটা এই সমতলে একটা চাপ দিবে, ক্রিয়া বল দিবে, সেটা হচ্ছে r1। আবার এই সমতলটা ওই বস্তুতে একটা প্রতিক্রিয়া বল দিবে, সেটা হচ্ছে কি r1। কিন্তু মান সমান, কিন্তু এটার কি দিকটা ভিন্ন। আবার এই বস্তুটা m2 বস্তুটা m1 বস্তুর উপর r2 একটা ক্রিয়া বল দেবে। আবার এই m1 বস্তুটা m2 বস্তুর উপর r2 একটা কি প্রতিক্রিয়া বল দেবে, ঠিক আছে। তাহলে ভাই এবার যদি আমরা m1 বস্তুর জন্য হিসাব করি বলগুলো, m1 বস্তুর জন্য যদি বলগুলো হিসাব করি, তাহলে কি লেখা যায় দেখো। m1 বস্তুর উপর ক্রিয়ারত বলগুলা হিসাব করো। m1 বস্তুর উপর ক্রিয়ারত বল হচ্ছে কি, একটা হচ্ছে m1g, m1 বস্তুর উপর ক্রিয়ারত বল হচ্ছে একটা m1g। আর r1 হচ্ছে কি, আরোহণ হচ্ছে m1 টা সমতলে বল দিছে। এটা কিন্তু m1 এর উপর প্রযুক্ত বল না, আমরা কিন্তু কাজ করতেছি m1 বস্তুর উপর প্রযুক্ত বলগুলা নিয়ে। তাহলে m1 বস্তুর উপর প্রযুক্ত বল একটা হচ্ছে অভিকর্ষ বল m1g, আর m1 তো r1 দিয়েছে সমতলে, এই সমতলটা m1 এ একটা প্রতিক্রিয়া দিচ্ছে, সেটা হচ্ছে r1। তার মানে কি, এই r1 টা উপরে। এখানে দেখো জিনিসটা একটু জটিল, সেটা হচ্ছে m1 টা সমতলে r1 দিছে, তার মানে কি m1 প্রয়োগ করছে, কিন্তু আমরা কাজ করতেছি m1 এ কোন কোন বল আছে। তার মানে কি, প্রতিক্রিয়া বলটা যেহেতু সমতল m1 কে দিচ্ছে, তাহলে ওটা নিলাম। আর কোনো এখানে বল আছে কি, আর একটা বল আছে ভাই, সেটা হইলো m2 কিন্তু m1 কে r2 একটা ক্রিয়া বল দিছে। দেখো m2 বস্তুটাই, যে উপরের যে বস্তুটা m2 বস্তুটা m1 কে r2 একটা কি ক্রিয়া বল দিছে, তার মানে এই দিকে আর একটা বল ক্রিয়া করবে।
সেটা হচ্ছে কি M2 কর্তৃক ক্রিয়া বল R2। তাহলে ভাই যেহেতু বস্তুটা এখানে সাম্যাবস্থায় আছে, তাহলে বলের সাম্যাবস্থার সূত্র মতে আমরা কি লিখতে পারি? R1 হচ্ছে R2 প্লাস M1 জি। ঠিক আছে? তারপর ভাই M2 বস্তুর জন্য যদি আমরা হিসাব করতে যাই, M2 বস্তুর জন্য M2 বস্তুর জন্য যদি হিসাব করতে যাই, দেখো M2 বস্তুতে একটা বল ক্রিয়া করতেছে, সেটা হচ্ছে কি নিচ বরাবর M2 বস্তুতে অভিকর্ষজ বল ক্রিয়া করতেছে M2 জি। তারপর দেখো M2 বস্তুটা, এই যে উপরে যে M2 বস্তুটা, এটা হচ্ছে M1 বস্তুতে একটা ক্রিয়া বল দিছে, সেটা হচ্ছে R2। এটা হচ্ছে M1 এর উপর ক্রিয়ারত বল, কিন্তু আমরা কাজ করতেছি M2 এর উপর ক্রিয়ারত বল নিয়ে। কিন্তু এই যে M2 যে M1 এর উপর R2 একটা ক্রিয়া বল দিতেছে, এই M1 টা আবার M2 এর উপর R2 একটা প্রতিক্রিয়া বল দিতেছে, সেটা হচ্ছে উপরের দিকে। তো ওই R2 নিয়ে কাজ করব। এই যে R2। তাহলে দেখো ভাই, এখানে আমার আর কিন্তু M2 এর উপর আর কোনো বল ক্রিয়া করতেছে না। ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি? R2 M2G, যেহেতু সাম্যাবস্থায় আছে, তাহলে সাম্যাবস্থার সূত্র মতে আমরা এটা লিখতে পারি। আর যেহেতু ভাই ডানে বামে কোনো বল ক্রিয়া করতেছে না, এজন্য ডান বামের জন্য কোনো সমীকরণ লাগতেছে না। তাহলে ভাই এখানে আমি R2 এর জায়গায় কি লিখতে পারি? R2 এর মানটা বসাই দিতে পারি। এখান থেকে তো পাইলাম R2 হচ্ছে M2G, M2G প্লাস M1G। তাহলে এটা কি ভাই? এটা হচ্ছে আমার কি প্রতিক্রিয়া বলটা। প্রতিক্রিয়া বলতে এইখানে প্রতিটা তলে কি পরিমাণ আর কি বল ক্রিয়া করতেছে সেটা নির্ণয় করলাম। তাহলে R1 টা কি? R1 টা হচ্ছে এই যে এই তলে ক্রিয়া করতেছে কি R1। আর এই যে এখানে আর একটা যে তল আছে, এই তলে ক্রিয়া করতেছে R2। তো ভাই এখান থেকে একটা বিষয় শিওর হই, সেটা কি যে একটা তলের উপর যতগুলা বস্তু থাকে তাদের ওজনটা কি চাপ দেয়। তাহলে R1 এর ক্ষেত্রে এই যে দেখো, R1 তলে কি আছে? M1 বস্তু আছে, M2 বস্তু আছে। তার মানে এই দুইটার ওজন মিলে কিন্তু এখানে চাপ দিচ্ছে। সেক্ষেত্রে এটা কি হয়েছে? R1 হচ্ছে M2G, M2G হচ্ছে এই উপরের বস্তুর জন্য, আর M1G হচ্ছে নিচের বস্তুর জন্য। ঠিক আছে? আর এই যে উপরের তলে দেখো শুধু একটা বস্তু আছে। মানে এই তল যদি চিন্তা করি, এই তলটা হচ্ছে নিচে একটা বস্তু আছে, ও বস্তুর হিসাব বাদ। তার মানে কি উপরের বস্তুটা নিয়ে কাজ করতে হবে। উপরের বস্তুতে আছে কি M2 বস্তুটা আছে, তার মানে কি শুধু ওটার ওজনটাই এই উপরের তলে চাপ দিবে, এজন্য R2 কি আছে? M2G। ঠিক আছে ভাই? তারপর দেখো এখানে ক্রিয়া প্রতিক্রিয়ার আর একটা এখানে বিষয় আছে, সেটা হচ্ছে বস্তুটা এখানে একটা দেয়াল, এটা একটা কি দেয়াল, দেয়াল, দেয়াল। তার মানে কি ভাই, এখানে তোমার কি বস্তুটার গতি কিন্তু জিরো। ঠিক আছে? গতি জিরো। গতি জিরো তার মানে কি এখানে আমরা কোনো বল প্রয়োগ করি নাই? না, বিষয়টা এরকম না। গতি জিরো তার মানে কি এখানে বল ক্রিয়া করলেও বলগুলা নিজেদের মধ্যে সাম্যাবস্থা সৃষ্টি করে নিছে। তো সেটাই দেখবো ভাই। এখানে মনে করো এফ বল প্রয়োগ করছি আমি। এফ বল, এই এটা মনে করো আমার হাত, এই তীর চিহ্নটা আমার হাত। তো তীর চিহ্নটার দ্বারা এফ বল আমি এটা মনে করো M1 ধরি, আর এই বড় বস্তুটাকে M2 ধরি। তো এফ বল M1 এ প্রয়োগ করছি। আমি যেহেতু M1 বস্তুর উপর একটা বল দিলাম, ক্রিয়া বল দিলাম, এফটা হচ্ছে ক্রিয়া বল, তাহলে M1 নিশ্চয়ই আমাকে একটা প্রতিক্রিয়া বল দেবে। তা প্রতিক্রিয়া বলটাকে আমি কি দ্বারা প্রকাশ করতে পারি? ধরো F1 দ্বারা প্রকাশ করলাম। F1 এখন পর্যন্ত আমি আচ্ছা দেখো তাইলে, তারপর দেখো এই M1 টা আবার M2 তে একটা বল দেবে, কারণ এখানে যদি আমি প্রেসার দেই, তাহলে এই M1 বস্তুটা তো নিশ্চয়ই ওখানে দাঁড়ায় থাকবে না। M1 টা M2 এর উপর একটা বল দিবে। M1 M2 এর উপর একটা বল দিল, মনে করো ধরলাম F2। আবার M2 টা আবার M1 কে একটা বল দিবে। আচ্ছা এখানে আর একটা বিষয় লিখি, যেহেতু ক্রিয়া প্রতিক্রিয়া বল সমান, তাহলে এটাকে F1 দ্বারা প্রকাশ করার কোনো মানে নেই। এটাকেও F দ্বারা প্রকাশ করি। আর আমরা তো দিক তো দেখতে পাচ্ছি যে এই দিকে একটা এই দিকে একটা, শুধু এখানে মাইনাস দিচ্ছি না, আমরা শুধু মান নিয়ে কাজ করতেছি, কারণ দিক তো বোঝা যাচ্ছে। তো এখানে তাহলে F2 না দিয়ে এখানে F1 দিই। ঠিক আছে ভাই? তাহলে এখানে হচ্ছে কি F1 একটা ক্রিয়া বল দিবে, সেটা কি M1 বস্তুটা M2 এর উপর F1 একটা ক্রিয়া বল দিবে। আবার M2 বস্তুটা M1 এর উপর একটা কি F1 আর একটা প্রতিক্রিয়া বল দেবে। ঠিক আছে? আবার দেখো M2 বস্তুটা এটা যেহেতু দেওয়াল, M2 বস্তুটা নিশ্চয়ই দেওয়ালে একটা বল দিবে। তাহলে দেয়ালে যে বলটা দিল, M2 বস্তু দেয়ালে একটা বল দিবে, সেটা হচ্ছে কি F2। আবার দেয়াল M2 এর উপর একটা বল দিবে, দেয়াল M2 এর উপর একটা বল দিবে, সেটা হচ্ছে কি F2।
মান সমান ক্রিয়া প্রতিক্রিয়া, দেখো F1 F1 দিক বিপরীত, তার মানে কি এগুলো হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া, দেখো জোড়ায় জোড়ায় আছে ক্রিয়া প্রতিক্রিয়া, এটা হচ্ছে ক্রিয়া আর এটা হচ্ছে প্রতিক্রিয়া, এটা হচ্ছে ক্রিয়া এটা হচ্ছে প্রতিক্রিয়া, এটা হচ্ছে ক্রিয়া এটা হচ্ছে প্রতিক্রিয়া। তাহলে ভাই এখানে ধরো M1 বস্তুর জন্য যদি বলগুলা হিসাব করি, M1 বস্তুর জন্য M1 বস্তুর জন্য যদি বলগুলো হিসাব করি, তাহলে দেখো M1 বস্তুর উপর কি কি বল ক্রিয়া করছে। M1 বস্তুর উপর F বল আমি দিছি, F বল আমি দিছি কার উপর, M1 এর উপর, তাহলে একটা বল পাইলাম সেটা হচ্ছে F বল পাইলাম, ঠিক আছে। তারপর দেখো এই M1 টা M2 এর উপর F1 দিছে, এটা কিন্তু M1 প্রয়োগ করছে, M1 এর উপর প্রযুক্ত হয় নাই। M1 এর উপর প্রযুক্ত বল কোনটা, তাহলে M2, এই যে প্রতিক্রিয়া দিছে F1, এই যে নিচের বলটা, এটা হচ্ছে M2 M1 এর উপর প্রতিক্রিয়া দিছে। তার মানে কি এখানে একটা আর একটা বল পাইলাম সেটা হচ্ছে F1। তাহলে এই দুইটা বল কি করতেছে, ব্যালেন্স করতেছে। তাহলে কি লেখা যায়, F আর F1 সমান, এটা ঠিক বিপরীত, কিন্তু আমরা এখানে শুধু মান মান নিয়ে কাজ করতেছি, ঠিক আছে ভাই। তারপর দেখো M2 এর জন্য যদি হিসাব করা হয়, M2 এর জন্য M2 এর জন্য যদি ভাই হিসাব করি, তাহলে M2 দেখো M1 M2 এর উপর F1 একটা ক্রিয়া বল দিছে, একটা বল পাইলাম, তাহলে এই যে উপরে বলটা M1 M2 এর উপর ক্রিয়া বল দিছে, ক্রিয়া বল, তাহলে এই দিকে কি কি ক্রিয়া করতেছে, F1। আবার F1 এই নিচের F1 টা এটা হচ্ছে M2 M1 এর উপর দিছে, এটা কিন্তু M2 এর উপর প্রয়োগ হয়নি, তাহলে M2 এর উপর প্রয়োগ কোনটা। আবার দেখো এই যে বলটা M2 দেয়ালে F2 দিছে, M2 দেয়ালে F2 দিছে, এটা কিন্তু দেয়ালে প্রয়োগকৃত বল। আমার লাগবে কি M2 তে ক্রিয়ারত বলগুলা, তাহলে দেয়াল, আবার এই যে প্রতিক্রিয়া একটা দিছে M2 এর উপর F2, এই নিচেরটা সেটা হচ্ছে কি দেয়াল M2 এর উপর দিছে, M2 এর উপর, তাহলে এক্ষেত্রে আবার আরেকটা বল ক্রিয়া করতেছে সেটা হচ্ছে কি F2। তাহলে দেখো ভাই এখানে আবার যদি মান নিয়ে কাজ করি F1 আর F2 কি সমান, তাহলে এখান থেকে দেখো ভাই এই দুইটা সমীকরণ যদি একত্রে করা হয়, তাহলে কি লেখা যায়, F F1 F2, অর্থাৎ কি ভাই আমি যে বলটা প্রয়োগ করছি M1 ও ওই সেম বল প্রয়োগ করবে, কারণ কি F1 F2 সমান, F বল আমি M1 এ প্রয়োগ করছি, M1 টা আবার M2 তে F1 বল প্রয়োগ করবে, M2 আবার দেয়ালে F2 বল প্রয়োগ করবে, তিনটা বলই সমান হইলো কিভাবে, যখন একটা মানে গতি থাকবে না, যখন গতি থাকবে না তখন আমি যে বল প্রয়োগ করব সেই বলটা প্রত্যেকটা বস্তু বস্তু এভাবে দিবে, মানে এরকম যদি 100টা বস্তু থাকে, এরকম যদি 100টা বস্তু এভাবে থাকে, মনে করো এরকম 100টা বস্তু আছে, তো আমি এখানে যে বলটা প্রয়োগ করব প্রতিটা বস্তু তার পরের বস্তুকে ওই সেম বল প্রয়োগ করবে, সেম বল, ঠিক আছে। যদি আর কি গতি না থাকে, তাহলে এই জিনিসটা আর কি মাথায় নেওয়ার জন্য এটা আর কি বুঝালাম। তাহলে ভাই এখানে গতি থাকলো না কেন, গতি থাকলো না কারণ এই যে বলগুলা প্রত্যেকটা বল আর কি নিজেদের ব্যালেন্স করে নিছে, এই জন্য কোনো বল, এই জন্য আর কি কোনো গতি ছিল না। আর গতি যেহেতু ছিল না, তার মানে তোমাদের ভাষ্যমতে যেহেতু গতি নাই, তার মানে ত্বরণও তো থাকবে না, ত্বরণ না থাকলে বল কোথা থেকে আসে। কিন্তু আসলে কাহিনী হয়েছে বল প্রয়োগ করা হয়েছে ঠিকই, কিন্তু নিজেদের মধ্যে এরা কি ব্যালেন্স করে নিছে। তো ভাই নেক্সট আর একটা টপিকে আসলাম, এবার হচ্ছে কি এটা ভাই আগেই বুঝাইছি, এখানে আর বোঝানোর কিছু নাই। এই যে এখানে দেখো এবার দেয়ালটা উঠে গেছে, ঠিক আছে, এই যে রেখাটা দ্বারা আমি যেহেতু দেয়াল বুঝাইছিলাম, এই যে তুলনা করার জন্য এটা দিছিলাম আর কি। যে এখানে কি ছিল, দেয়াল ছিল, কিন্তু এখানে দেয়াল আছে কি না, এখানে ধরে নিলাম আমরা যে এই সিস্টেমটা কি এ ত্বরণে গতিশীল, এ ত্বরণে গতিশীল। তার মানে তোমরাই বলো তো এবার, যে যেহেতু এ ত্বরণে গতিশীল আছে, তার মানে এখানে কি একটা লব্ধি বল আছে, তার মানে কি লব্ধি বল আছে। তো মনে করো এখানে আমি এফ বল প্রয়োগ করছি, এই তীর চিহ্নটা মনে করো আমার হাত, তো আমি এফ বল প্রয়োগ করছি বস্তুটার উপর, যেহেতু আমি এই বস্তুটা ধরো M1 আর এই বস্তুটা হচ্ছে M2, তো আমি M1 বস্তুর উপর এফ বল প্রয়োগ করছি, এটা হচ্ছে কি ক্রিয়া বল, তাহলে M1 বস্তুটা নিশ্চয়ই বসে থাকবে না, আমাকে একটা কি প্রতিক্রিয়া বল দেবে, এটাও কি এফ হবে। মিনিমাম এই ক্রিয়া প্রতিক্রিয়া দুইটা তো সমান থাকে, মানে দুনিয়া উল্টে যাও কিন্তু এই ক্রিয়া প্রতিক্রিয়া বল দুইটা তো মান সমান থাকবে। আবার দেখো M1 টা নিশ্চয়ই বসে থাকবে না, M1 M2 এর উপর একটা ক্রিয়া বল দিবে, সেটা ধরলাম F1, আবার M2 তো বসে থাকবে না, M2 M1 এর উপর আবার আরেকটা কি প্রতিক্রিয়া বল দেবে, সেটা হচ্ছে F1। এরপর দেখো তো আরেকটা ইস্যু, এই M2 টায় এখানে কি বল দেওয়ার মতো আর কাউকে পাইলো,
এখানে দেয়াল ছিল না, তার মানে এখানে আর বল দেওয়ার মতো কাউকে পাইলো না। তাহলে এবার যদি আমরা এম1 বস্তুর জন্য হিসাব করি, এম1 বস্তুর জন্য এম1 বস্তুর জন্য যদি হিসাব করি, দেখো এম1 বস্তুর ওপর আমি বল প্রয়োগ করছি কি এফ, তাহলে এফ বলটা ক্লিয়ার করতেছে। আবার এম1 টা এম2 তে এফ1 দিচ্ছে, এটা হচ্ছে এম2 এর উপর প্রযুক্ত বল, এটা নেওয়া লাগবে না আমার। লাগবে কি এম1 এর উপর কি কি বল ক্রিয়া করে, এই এম2 টা এম1 এ এফ1 প্রতিক্রিয়া একটা বল দেয়, সেই বলটা আমার লাগবে। তাহলে এখানে আর একটা বল ক্রিয়া করে, সেটা হচ্ছে কি এফ1। তাহলে দেখো ভাই, এখানে যেহেতু বস্তুটা এই দিকে গতিশীল, তার মানে কি এফ আর এফ1 কি সমান না। আমরা আগে এটা শিওর হই, এফ আর এফ1 কি সমান হবে না, কারণ কি একটা নির্দিষ্ট ত্বরণ আছে। তাহলে কি লিখবো আমরা, দেখো বস্তুর গতি কোন দিকে, এই দিকে, তার মানে এই দিক দিয়ে যে বলটা প্রয়োগ করা হয়েছে, এইদিকে যেহেতু গতি, এইদিকে গতি, ভাই বিষয়টা এরকম, এইদিকে যেহেতু বস্তুর গতি আছে, মানে গতির দিকেই দিক, তার মানে এখানে বস্তুর গতি যেদিকে, সেদিকে যে বলটা প্রয়োগ করা হচ্ছে সেই বলটা বড়। তাহলে কি লেখা যায়, এই দিক দিয়ে প্রয়োগ করছি এফ বল, এফ মাইনাস এফ1, ঠিক আছে, এফ মাইনাস এফ1। আর যেহেতু বস্তুটার একটা ত্বরণ আছে, মানে পুরো সিস্টেমের ত্বরণ যদি এ হয়, তাহলে দেখো লাগালাগি ভাবে চলে, এই এম1 বস্তুটাও এ ত্বরণে যাচ্ছে, এম2 বস্তুটাও এ ত্বরণে যাচ্ছে। তাহলে এই এম1 বস্তুর উপর যেহেতু আমরা ক্রিয়ারত বলগুলো নিয়ে কাজ করতেছি, তাহলে এদের এই লব্ধি বলটা হবে কি এম1 এ। বিষয়টা কি বোঝা যায় ভাই? এটা হচ্ছে সমীকরণ 1 গেল। আবার যদি এম2 বস্তুর জন্য যদি হিসাব করি, এম2 বস্তুর জন্য, এম2 বস্তুর জন্য যদি ভাই হিসাব করি, তাহলে দেখো এম2 বস্তুর উপর ক্রিয়ারত বল কি এম1 এম2 এর উপর এফ1 বল দিছে, ক্রিয়া বল। আবার এম2 এম1 এর উপর প্রতিক্রিয়া একটা এফ1 দিছে। আর কি এখানে কোনো বল ক্রিয়া করতেছে? করতেছে না। এখানে হ্যাঁ, আর একটা বিষয় তোমাদের মাথায় আসতে পারে যে অভিকর্ষ বল ক্রিয়া করতেছে। তো আর একটা বিষয় বলে রাখি যে অভিকর্ষ বল ওই যে ক্রিয়া প্রতিক্রিয়া বল দ্বারা, এটা তোমার তলের যে ক্রিয়া প্রতিক্রিয়া আছে ওটা দ্বারা ব্যালেন্স হয়ে যাবে। ঠিক আছে, এখানে আমাদের শুধু কাজ চলছে ডানে বামে গতি নিয়ে। তাহলে এম2 বস্তুর জন্য যদি হিসাব করা হয়, এম2 বস্তুর জন্য যদি আমরা হিসাব করি ভাই, তাহলে এখানে এম2 বস্তুর শুধু একটা বল ক্রিয়া করতেছে, সেটা হচ্ছে কি এফ1। এফ1টা হচ্ছে এম1 কর্তৃক এম2 এর উপর প্রযুক্ত বল। তাহলে আমরা কি লিখতে পারি, এফ1টা কি লেখা যায় তাহলে এম2 এ। ঠিক আছে, তাহলে এই এফ1 এর মানটা আমি যদি এই সমীকরণে বসাই ভাই, তাহলে কি লেখা যায় দেখো তো, এফ মাইনাস এম2 এ ইজ ইকুয়াল কি এম1 এ। ঠিক আছে ভাই, মানে আমি এই মানটা এই সমীকরণে বসাইলাম, এটা যদি আমার সমীকরণ 2 নাম্বার হয়, 2 নাম্বার সমীকরণ, তাহলে এফ কি হয় আসলে টোটাল বল। টোটাল বল বলতে আমি এখানে আমি যে বলটা প্রয়োগ করছি পুরো সিস্টেম, এটা একটা সিস্টেম, এই সিস্টেমের দুইটা পার্ট, একটা হচ্ছে এম2 আর একটা হচ্ছে এম1। আর এফ বলটা হচ্ছে আমি এই সিস্টেমে প্রয়োগ করছি। তাহলে কি লেখা যায়, এ কমন নেই যেহেতু ত্বরণ সেম, এম1 প্লাস এম2, এম1 প্লাস এম2। তাহলে ত্বরণ কি আসে ভাই, ত্বরণ এইখানে লেগে দেখো, ত্বরণটা দেখো ভাই, এই যে এই এখান থেকে এখানে গেলাম, তাহলে ত্বরণটা কি লেখা যায়, ত্বরণটা হচ্ছে তোমার এফ বাই এম1 প্লাস এম2। তাহলে এখানে ভাই আরেকটা শর্টকাট আমরা শিখে গেলাম, সেটা হইলো যে কোনো একটা যদি সিস্টেম সিস্টেম যদি থাকে, আর একটা বিষয় বলে রাখি, আমরা এখানে ঘর্ষণ গুলা উপেক্ষা করছি, ঘর্ষণ থাকতে পারে, যখন ঘর্ষণ পড়াবো তখন আবার এরকম একটা বিষয় নিয়ে আলোচনা করা যাবে। তো পুরো একটা সিস্টেমে যদি আমি এফ বল প্রয়োগ করি, এফ বল প্রয়োগ করছি, এফ বল প্রয়োগ করার পর এই দুইটা ভর যে আছে তাদের ত্বরণ নির্ণয় করার ক্ষেত্রে যে প্রকৃত বল দেব, আর বাই নিচে সবগুলা ভর ছিল তাদের সমষ্টি দেব, তাহলে কি আমরা, এটা হচ্ছে কি সিস্টেমের ত্বরণ, এটা হচ্ছে সিস্টেমের ত্বরণ দেখো, সিস্টেম। আর পুরো সিস্টেমটা যে ত্বরণে চলে, পুরো সিস্টেমটা যে ত্বরণে চলে, এম1 বস্তুটাও সে ত্বরণে চলতেছে, এম2 বস্তুটাও সে ত্বরণে চলতেছে। ঠিক আছে ভাই, এখন দেখো, এখন যদি আমাকে এখান থেকে বলা হয় যে এম1 এর উপর, এখানে আর একটা বিষয়, ত্বরণ আমরা এভাবে বের করব, ত্বরণ বের করার পর এম1 এর উপর, এম1 এর উপর লব্ধি বল, এম1 এর উপর যদি লব্ধি বল নিয়ে কাজ করতে বলে, এম1 এর উপর লব্ধি বল কি হবে ভাই, এম1 এর উপর লব্ধি বল হবে এম1 এ। ঠিক আছে, মানে ত্বরণটা বের করার পর এম1 দ্বারা গুণ করে দেবো, তাহলে কি পাবো, এম1 এর উপর যতগুলো বল ক্রিয়া করবে তাদের লব্ধি।
এখানে দেখো M1 এ হচ্ছে কি, M1 এর উপর F বল ক্রিয়া করছে, F1 বল ক্রিয়া করছে, এই যে F বল ক্রিয়া করছে, F1 বল ক্রিয়া করছে, এদের লব্ধিটা হচ্ছে M1A। তাহলে ত্বরণটা বের করার পর M1 দ্বারা গুণ করবো ওই ত্বরণটাকে, তাহলে আমরা M1 এর উপর লব্ধি বলটা পাবো। আবার যদি M2 এর উপর অনুরূপ ভাবে M2 এর উপর যদি বের করতে বলে, M2 এর উপর M2 এর উপর লব্ধি বল, M2 এর উপর লব্ধি বল কি হবে ভাই? M2A। ঠিক আছে, M2 এর উপর লব্ধি বল হচ্ছে M2A। এভাবে আমরা হিসাব নিকাশ করতে পারি। তো ভাই আর একটা নতুন ক্রিয়া প্রতিক্রিয়ায় চলে আসলাম। এটা হইলো, মনে করো এখানে কি, এখানে আসলে ঘর্ষণের কিছু ব্যাপার স্যাপার থাকে, এজন্য এটা আমরা হালকা একটু জানবো, আর যখন ঘর্ষণ পড়ব তখন এই টপিকটা একদম ক্লিয়ারলি বুঝবো। তো তখন আর কি ঘর্ষণ থাকবে, তখন আর কি আরো ধামাকা হবে। ঠিক আছে, তো এক্ষেত্রে দেখো এখানে যদি আমি এফ বল প্রয়োগ করি, এই পুরো সিস্টেমটা, এই তলটা হচ্ছে মনে করো ঘর্ষণ আছে, ঘর্ষণ আছে, ঘর্ষণ আছে। এখানে কিছু ব্যাপার স্যাপার আছে, ঘর্ষণ যখন পড়বো তখন আরো ডিটেলসে জানবো। এখানে শুধু এতটুকু জানো যে আমি যে বলটা প্রয়োগ করতেছি, ঘর্ষণ থাকার কারণে পুরো সিস্টেমটা চলে যাচ্ছে আর কি। দেখো নিচে আমি বল প্রয়োগ করতেছি কিন্তু নিচের আর কি এই বস্তুটাতে, তো এখানে ঘর্ষণ থাকায় পুরো সিস্টেমটা আমার সাথে যাচ্ছে আর কি। মানে স্বভাবত কি হওয়ার কথা, আমি নিচে বল প্রয়োগ করতেছি, ঘর্ষণ না থাকলে এই বস্তুটা এই দিক দিয়ে পিছলে যাইতো, কিন্তু আসলে এখানে কি ঘর্ষণ নাই, না ঘর্ষণ আছে, ঘর্ষণ থাকার কারণে এখানে বস্তুটা পিছলাবে না। এখানে কিছু ব্যাপার স্যাপার আছে যে যদি মনে করো নির্দিষ্ট পরিমাণ যে ঘর্ষণ বল, যে পরিমাণ বল প্রয়োগ করছি, ওটা যদি ঘর্ষণ বলটা যোগান দিতে না পারে তাহলে বস্তুটা স্লিপ কাটবে। তো ওইটা ঘর্ষণ যখন পড়বো তখন আর কি ভালোভাবে জানবো। আপাতত জেনে রাখো যে যে বলটা প্রয়োগ করেছি লিমিটে আছে আর কি, লিমিটে থাকার কারণে আর কি পুরো সিস্টেমটা আর কি চলতেছে। তো এখানে এখন যে বিষয়টা দেখো, এই বস্তুটা মনে করো M1 আর এই বস্তুটা হচ্ছে M2, M2। এখানে আরেকটা বিষয় বলে রেখে, আমরা ডানে বামে গতি নিয়ে আলোচনা করতেছি, উপরে নিচে গতি নিয়ে আলোচনা করতেছি না কেন? উপরে নিচে তোমার এই যে ক্রিয়া প্রতিক্রিয়া দ্বারা সবকিছু ব্যালেন্স হয়ে যাচ্ছে। এখানে ঘর্ষণ আছে আর পুরো সিস্টেমটা এই ত্বরণে যাচ্ছে, তাহলে এখানে তোমার ত্বরণটা কি হবে জানো? ত্বরণ এ হবে তোমার F/M1। এই যে এই বিষয়টা বলার জন্য আমি বলছিলাম M1 কেন হবে, কারণ M2টা, আচ্ছা ভুল লিখছি, যেহেতু দুইটাই চলতেছে, এটা আগেরটার মতো আর কি। এখানে যে বিষয়টা দেখলাম, এটা দেখো পুরো সিস্টেমটা যেহেতু চলতেছে, ত্বরণটা বের করার সময় কি উপরে আমরা বলটা নিছি, এই যে এফ বলটা নিছি, প্রকৃত বলটা নিছি ভাই, পুরো সিস্টেমটা যেহেতু চলতেছে M1 আর M2 নিলাম। আর নিচের ক্ষেত্রে কি হয়েছে ভাই, এক্ষেত্রে যেটা হয়েছে সেটা হইলো পুরো সিস্টেমটা এ ত্বরণে যাচ্ছে, পুরো সিস্টেমটা যেহেতু পুরো সিস্টেম যাচ্ছে, তার মানে দুইটা ভরই এখানে কার্যকর, M1 প্লাস M2। আর এখানে দেখো এখানে কি ঘর্ষণ নাই, এখানে ঘর্ষণ নেই, ঘর্ষণ নেই, এটা হচ্ছে M1 আর এটা হচ্ছে M2। এখানে মনে করো আমি এফ বল প্রয়োগ করছি আর পুরো সিস্টেমটা এইদিকে এ ত্বরণে যাচ্ছে, তাহলে পুরো সিস্টেমটা এ ত্বরণে যাচ্ছে। দেখো এখানে যেহেতু ঘর্ষণ নাই, তাহলে নিচের বস্তুটাতে যখন আমি বল প্রয়োগ করব, এই দিক দিয়ে বস্তুটা কিন্তু পরে যাবে, মানে এরকম হবে আর কি, বস্তুটা এই দিক দিয়ে যাইতে যাইতে আর এই বস্তুটা এই দিক দিয়ে পরে যাবে। ঠিক আছে, তার মানে উপরের ভরটা কিন্তু এখানে কার্যকর না। তাহলে এখানে যদি আমি সিস্টেমের ত্বরণটা বের করতে যাই, এফ দিব, আর নিচে কোন বস্তুটা চলতেছে, এটা তো ওখানে পুরো সিস্টেমের সাথে চলতেছে না, মানে M1 আর M2 একসাথে চলতেছে না, M1 চলতেছে, M2 এদিক দিয়ে পিছলে পড়ে যাবে। তাহলে এখানে শুধু আমি নেবো M1। এই বিষয়টা ভাই শুধু আমি সূত্র দ্বারা মানে মাথায় হালকা একটু ঢুকাই দিলাম, এটা যখন ঘর্ষণ পড়বো তখন একদম ডিটেলসে পড়বো যে কেন এরকমটা হইলো আর কি। তো ভাই